যখন ইশরাক হোসেন যখন আসলে নির্বাচনী প্রচারণা করছেন এবং উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা বিশ্ববিদ্যালয় থেকে বের হবো এমন একটা সময়। আমরা কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম যে বহুদিন পর আমরা কিন্তু বহুদিন বাংলাদেশের রাজনীতিতে তরুণ মুখ দেখতে পাইনি। সুতরাং সেই জায়গা থেকে আমরা ইশরাক হোসেনের জনপ্রিয়তা এবং তার স্বাভাবিকভাবেই তার বাবার যেই সুনাম সব কিছু মিলেই কিন্তু আমরা তাকে একজন লিডার হিসেবে তখন খুবই ওয়েলকাম করেছিলাম। কারণ স্বাভাবিকভাবেই তখন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি, তখন আমরা রাজনীতিতে সক্রিয় হব সেই পরিকল্পনা আমাদের ছিল না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইশরাক হোসেনের সেই লিডারশিপ, সেই জনপ্রিয়তা এবং সেই আমি যদি বলি ভবিষ্যৎ রাজনৈতিক যে ক্যারিয়ার, সেইখানে আমার মনে হয় যে এই বিষয়টি তার খানিকটা তার ক্যারিয়ারের জন্য একটু কালো দাগ হয়ে যাবে কিনা, এটা একটা প্রশ্নের মুখে পড়ছে। দেখেন, আপনি বলছেন যে কেন এটা মনে হলো? জি 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 সেটা আমি ক্লিয়ার করছি যে দেখেন, আপনি বলছেন যে যেই 3টি নির্বাচন অবৈধ, একই সাথে আপনি বলছেন যে এই অবৈধ নির্বাচনে আবার আমাকে বৈধ মেয়র হিসেবে আপনারা বলুন। এখানে দেখেন, এখানে আরজি সংশোধন করার যে ব্যাপারটা এসছে, সেটা হচ্ছে আরজি সংশোধন হয়েছে কিন্তু 5 আগস্টের পরে। এবং এখানে যদি আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে 8 আগস্ট পর্যন্ত যতগুলো আসলে মামলার তারিখ ছিল 32টি তারিখ আদালত দেখবে। জি 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 অবশ্যই। কিন্তু দেখেন, আদালতটাকে আমরা যদি এরকম বলি যে আদালতের কোনো বিষয়ে কথা বলা যাবে না বা কোনো মন্তব্য করা যাবে না, তাহলে তো আসলে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে মানে এখানে যদি আদালত এবং বিচারিক প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থাকে যে ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থায় হাসিনা সরকার রেখে গেছিল, সেই জায়গা থেকে আমরা কি এই ব্যাপারগুলো দেখবো না? আমরা তো এখন তো সাধারণ জনগণের সব বিষয়ে মন্তব্য করার সেই সুযোগটা তৈরি হয়েছে। এখনো প্রশ্নবিদ্ধ আছে? হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন এখানে হচ্ছে 8 আগস্ট পর্যন্ত যতগুলো 32টি মামলার তারিখ ধার্য ছিল এবং এরপর 9 অক্টোবর থেকে এই 27 মার্চ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে 17টি তারিখ পড়েছে এবং তার সাথে থাকা অন্যান্য মামলাগুলোর কিন্তু এত দ্রুততম সময়ের মধ্যে এতগুলো তারিখ পড়েনি। এবং আমি যদি বলি তার সাথেকার যে মামলাগুলো, সেগুলোর কিন্তু প্রথম তারিখ কিন্তু এই এখন আমি যদি বলি মে মাসে কিন্তু পড়েছে। সুতরাং এর মধ্যে কিন্তু সেই মামলার 13টি তারিখ পড়েছে এবং এই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে। সেই জায়গাতে এত কম সময়ের মধ্যে আসলে এই দ্রুততার সাথে চিটাগংয়ের মেয়রের সাথে তুলনা করি, চিটাগংয়ের মেয়রের রায়টা আসার পর 7 দিনের মধ্যেই চিটাগং মেয়র ওথ নেয়, রাইট? কিন্তু এখন এই যে রায়টা আসার পরও নানান রকম তালবাহানা করে তাকে যে ওথ নিতে দেয়া হলো না, এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে যে এটাকে আসলে বিএনপি বলেই বা এই ঢাকা সিটি তাদের কন্ট্রোলে রাখতে হবে বলেই এরকমটা হলো কিনা, করা হলো কিনা, এই সংশয়, এই কথাগুলো, অভিযোগগুলো কিন্তু আসছে এই ব্যাপারে। হ্যাঁ, এবং দেখেন এই যে ডাক্তার শাহাদাত, ওনার ব্যাপারেও তো আমাদের কথা ছিল, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন, এই ক্ষেত্রেও দেখেন ইলেকশন কমিশন আইন মন্ত্রণালয়ের একটা মতামতের জন্য তারা বললেন, তারপর তার সেই মতামত আসলে আসার আগেই তারা আসলে এটা ট্রাইব্যুনাল এটার রায় দিয়ে দিল। তো সেই জায়গা থেকে এবং শাহাদাতের সময়ও তো আমরা দেখলাম যে যেই নির্বাচন তারাই বলতেছেন, মানে বিএনপির লোকজনই তো বলছেন যে এই নির্বাচন অবৈধ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে আরজি সংশোধন করলেন, এর আগ পর্যন্ত আপনি বলছেন যে নির্বাচনটি অবৈধ, এই ব্যাপারে আপনি ছিলেন। এখন এই আরজি সংশোধন করে আপনি বলছেন যে এখানে আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে উনি নিজেকে বলছেন যে মানে তাপসবাদ দিয়ে ওনাকে আসলে মানে মেয়র ঘোষণা করার জন্য রায় দেওয়ার ব্যাপারে। এবং আরজি সংশোধনের ক্ষেত্রে এখানে তো কিছু প্রসিডিউরাল মানে কিছু সমস্যাও তো ছিল, যে থার্ড পার্টি যখন আসলে এখানে ইনক্লুডেড হলো এবং সেখানে হলফনামায় বলা আছে যে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, এটা আমার থেকে সায়েদ আব্দুল্লাহ অনেক ভালো বুঝবেন, কিন্তু আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে থার্ড পার্টি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়ে থাকে, তারপরে সে এসে কিন্তু তার হয়ে এখানে হচ্ছে হলফনামায় সই করবে। কিন্তু সেই জায়গায় কিন্তু ইশরাক হোসেন নিজেও আসেননি এবং আমি যদি বলি থার্ড পার্টি হিসেবে যাকে বলা হয়েছে বরিশালের একজন, ওনাকেও কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়নি। কিন্তু সুতরাং পুরো ব্যাপারটি এনসিপি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি এত বেশি স্ট্রংলি অপোজ করছে কেন ইশরাকের মেয়র হওয়াটা? না দেখেন, শুধু ইশরাক হোসেনের, এখানে ইশরাক হোসেন বলে না, এখানে যদি অন্য যে কেউ হতো, আমাদের কথা হচ্ছে দেখেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আমরা একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো এবং শুধু এটাই না, এবং এই বিচারিক প্রক্রিয়াটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় কোনোভাবে। শুধু আপনি তো বিচার বিভাগ নিয়ে কথা বলছেন, সবচেয়ে স্পর্শকাতর
সিদ্ধান্তর জায়গা হচ্ছে আদালত, যেটা নিয়ে আমরা কথা বলতে গিয়ে অনেক 10 বার ভেবে নেই। জি জি জি, সেটা নিয়ে আপনি কথা বলছেন এবং আপনি বলছেন যে বিচার বিভাগ যে কোনো প্রশ্নবিদ্ধ রেখে গেছে এবং বলছেন আপনি এখনো বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ আছে, কথা বলছেন। কিন্তু যে নিয়োগগুলো খুব গুরুত্বপূর্ণ, যে নিয়োগগুলো নিয়ে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে তো আপনাদের কথা বলতে শুনছেন, একটু ব্যাখ্যা করবেন? যে নিয়োগ যে নিয়োগগুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন আসছে, সেই নিয়োগগুলো নিয়ে তো আপনারা একইভাবে কথা বলছেন না, কেন? ঠিক যে মানে দুই রকম একদমই না, আচরণ কেন? একদমই না। কারণ ইলেকশন কমিশনের নিয়োগ, যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের কথা যদি বলেন, ইলেকশন কমিশনার নিয়োগ হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এটা তো 2022 সালের ডিএনসিসির নিয়োগটা কি আপনাদের মনে হয় যথার্থ ছিল, যথার্থভাবে ছিল? যদি উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ যেরকম যেভাবে করে সকল সিটি কর্পোরেশন, আজকেও তো 12টি সিটি কর্পোরেশনের সবগুলোকেই ইয়ে করা হয়েছে, বাদ দিয়ে এখন আবার প্রশাসক নিয়োগ করা হয়েছে। সেই জায়গা থেকে প্রশাসক নিয়োগের যেই ব্যাপারটি, সেটা সরকারের স্বচ্ছ ছিল যথেষ্ট না, সেটা যথেষ্ট স্বচ্ছ ছিল কিনা সেটা তো প্রশ্ন আছে, সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এখন আপনি যদি স্পেসিফিক এই ইশরাক হোসেনের কথা বলেন, সেখানে এবং নিজেকে মেয়র ঘোষণা করার জন্য, আমি তো বলছি যে যেখানে তরুণরা যে লিডারশিপগুলো দেখতে চায় এবং স্বচ্ছ লিডারশিপগুলো দেখতে চায়, এবং আমরাও তো ইশরাক হোসেনের, আমি যদি বলি, আমরা সবসময় বলছি এই 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, এটি হচ্ছে একটা প্রজন্মগত লড়াই।